আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। চিকেন স্নেকের গলা চিপে ধরার পরিকল্পনা চীন পাকিস্তানের, উদ্বিগ্ন ভারত। পাক চীন আফগান বৈঠকে ভারতের গায়ে শীত কাঁটা, কি করবে মোদি? ভারতীয় বিভিন্ন সংস্থার উপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র। গাজায় যুদ্ধে অংশ নিতে অস্বীকৃতি জানানো 3 ইসরায়েলি সেনাকে বহিষ্কার ও কারাদণ্ড, ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদন। ট্রাম্পের সঙ্গে পুতিনের 2 ঘন্টার ফোনালাপ, কি কথা হলো তাদের? গাজার খান ইউনিস খালি করার নির্দেশ ইসরায়েলের, না সরলে হত্যার হুমকি। বেলুচিস্তানে ভারতীয় পন্থী 3 সন্ত্রাসীকে হত্যা করল পাকিস্তান। আফগানিস্তানের শিশুদের বিনামূল্যে চিকিৎসা দিচ্ছেন বাংলাদেশের চিকিৎসকরা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চিকেন স্নেকের গলা চিপে ধরার পরিকল্পনা চীন পাকিস্তানের, উদ্বিগ্ন ভারত। চীনের সহায়তায় বাংলাদেশের লালমনিরহাটে একটি নতুন বিমান ঘাঁটি নির্মাণের সম্ভাব্য প্রকল্প নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। দ্য অসম ট্রিবিউন এর প্রতিবেদনে বলা হয়, রংপুর বিভাগের এই সম্ভাব্য বিমান ঘাঁটি ভারতের সীমান্ত থেকে মাত্র 20 কিলোমিটার দূরে, যা ভারতের উত্তর পূর্বাঞ্চল এবং বিশেষ করে শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক এলাকার নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে। ভারতের প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন একটি পরিত্যক্ত বিমান ঘাঁটি পুনরায় সক্রিয় করার বিষয়ে পরিকল্পনা চলছে। চলতি বছরের মার্চে এই প্রকল্প নিয়ে আলোচনা শুরু হয় এবং এরপর থেকে ভারতের গোয়েন্দা ও প্রতিরক্ষা সংস্থাগুলো উত্তর পূর্বাঞ্চলে নজরদারি বাড়িয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়, চীনের একটি প্রতিনিধি দল সম্প্রতি এই সম্ভাব্য ঘাঁটি এলাকা পরিদর্শন করেছে। এতে ধারণা করা হয় বাংলাদেশ হয়তো সামরিক কিংবা বেসামরিক উভয় উদ্দেশ্যেই এটি ব্যবহার করতে পারে। ভবিষ্যতের যুদ্ধ বিমান প্রশিক্ষণ বা আধুনিক প্রযুক্তির মোতায়েনের ক্ষেত্রেও এটি ব্যবহৃত হতে পারে। ভারতীয় প্রতিরক্ষা কর্মকর্তারা মনে করছেন, ঘাঁটিটি বাংলাদেশ নির্মাণ করলেও এর ব্যবহার নিয়ে উদ্বেগ থেকেই যাচ্ছে, কারণ এটি যদি চীন বা পাকিস্তানকে সামরিক সুবিধা দেয় তাহলে তা ভারতের জন্য কৌশলগত হুমকি হতে পারে। উল্লেখ্য, ভারতের এই শিলিগুড়ি করিডোর অত্যন্ত সংকীর্ণ একটি ভূখণ্ড, যা ভারতের মূল ভূখণ্ডকে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সঙ্গে সংযুক্ত করে। এই করিডোরের আশপাশে ভারতের সেনা উপস্থিতি ইতিমধ্যেই বৃদ্ধি করা হয়েছে। সেখানে অবস্থিত হাসিমারা বিমান ঘাঁটি, যেখানে বর্তমানে রাফালে যুদ্ধ বিমান মোতায়েন রয়েছে। প্রতিবেদনে আরো দাবি করা হয়, বাংলাদেশ সরকার পরিবর্তনের পর থেকে চীন ও বাংলাদেশের প্রতিরক্ষা সহযোগিতা বাড়ছে। ঢাকাকে সামরিক খাতে সহায়তা দিচ্ছে বেইজিং। এর ফলে ভারতের কূটনৈতিক এবং প্রতিরক্ষা মহলে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। তবে এই সম্ভাব্য বিমান ঘাঁটি কতটা সামরিকভাবে ব্যবহৃত হবে তা এখনো স্পষ্ট নয়। ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলো এর উপর নজর রাখছে এবং ভবিষ্যতের কৌশল নির্ধারণে তথ্য সংগ্রহ করছে। আঞ্চলিক কূটনৈতিক মঞ্চে ফের উত্তাপ ছড়াচ্ছে দক্ষিণ এশিয়া। একদিকে পাকিস্তান ও চীনের সম্পর্কের ঐতিহাসিক মধুরতা, অন্যদিকে আফগানিস্তানকেও পাশে টানার নতুন প্রয়াস। এই ত্রিপক্ষীয় ঐক্যে ভারতের জন্য যেন নতুন এক চ্যালেঞ্জ। সোমবার চীনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রত্যাশিত ত্রিপক্ষীয় বৈঠক, যেখানে অংশ নিচ্ছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইশাকদার, চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং আফগানিস্তানের অন্তর্বর্তী পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক ভারত পাকিস্তান সংঘাত, বিশেষ করে সীমান্ত উত্তেজনার প্রেক্ষাপটে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈঠকে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে আঞ্চলিক নিরাপত্তা, অর্থনৈতিক সহযোগিতা এবং রাজনৈতিক স্থিতিশীলতা। চীন সফরের সময় ইশাকদার চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা করবেন। এরপর মঙ্গলবার আফগান নেতাদের সঙ্গেও বৈঠকে বসার কথা রয়েছে তার। বৈঠকে অংশ নিতে 20 মে চীনে পৌঁছবেন আফগান পররাষ্ট্রমন্ত্রী মুত্তাকি। এদিকে কূটনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, এই ত্রিপক্ষীয় ঐক্যে ভারতের অবস্থান কোথায়? আফগানিস্তানের সঙ্গে ভারতের দীর্ঘদিনের কৌশলগত অংশীদারিত্ব রয়েছে, তবে সাম্প্রতিক ঘটনা প্রবাহে ভারত যেন একটু ছিটকে পড়েছে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। গত 10 মে আফগানিস্তানের রাজধানী কাবুলে অনুষ্ঠিত একটি ত্রিপক্ষীয় বৈঠকে অর্থনৈতিক সম্পর্ক জোরদার, নিরাপত্তা সহযোগিতা এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে একমত হয় 3 দেশ। সেই ধারাবাহিকতায় এবার চীনে বসছে আলোচনার নতুন পর্ব। কাবুল বৈঠকে আফগানিস্তানের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী মুত্তাকি, পাকিস্তানের পক্ষে ছিলেন আফগানিস্তানে নিযুক্ত বিশেষ প্রতিনিধি মোহাম্মদ সাদিক এবং চীনের পক্ষে ছিলেন আফগানিস্তান বিষয়ক বিশেষ দূত ইউ সিওং ইয়ং।
মোহাম্মদ সাদিক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, এই বৈঠক অর্থনীতি, নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে একমত হওয়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে। ভারত এই ত্রিপক্ষীয় ঐক্যের ব্যাপারে প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া না জানালেও দিল্লির কূটনৈতিক মহলে অশান্তি স্পষ্ট। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, চীন ও পাকিস্তানের নেতৃত্বে গঠিত কোনো আঞ্চলিক প্ল্যাটফর্মে আফগানিস্তানের সক্রিয় অংশগ্রহণ ভারতের আঞ্চলিক প্রভাবের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। ভারতীয় একাধিক ভ্রমণ সংস্থার মালিক, প্রধান নির্বাহী ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ভারতীয় এসব সংস্থা সচেতনভাবে অবৈধ অভিবাসনে সহায়তা করছে বলে অভিযোগ করেছে ওয়াশিংটন। সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে ভারতীয় একাধিক ভ্রমণ সংস্থার বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস এবং কনসুলেটগুলোতে কনসুলার অ্যাফেয়ার্স এবং ডিপ্লোম্যাটিক সিকিউরিটি সার্ভিস প্রতিনিধি অবৈধ অভিবাসন, মানব পাচারের সঙ্গে জড়িতদের শনাক্ত করার জন্য কাজ করে যাচ্ছে। এতে আরও বলা হয়েছে, এই ধরনের মানব পাচার চক্র ভেঙে দিতে ভবিষ্যতে ওয়াশিংটনের ভিসা নিষেধাজ্ঞা জারি থাকবে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, আমাদের অভিবাসন নীতি কেবল বিদেশিদের যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশের ঝুঁকি সম্পর্কে সচেতন করার জন্যই নয়, বরং যেসব ব্যক্তি এই আইন লঙ্ঘন করে তাদেরও জবাবদিহির আওতায় আনতে কাজ করে। এর মধ্যে অবৈধ অভিবাসনের সহায়তাকারীরাও অন্তর্ভুক্ত রয়েছেন। বিবৃতিতে বলা হয়, আইনের শাসন প্রতিষ্ঠা ও মার্কিন নাগরিকদের সুরক্ষার জন্য যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন এবং নীতির বাস্তবায়ন করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসরায়েলের নতুন সামরিক অভিযানে অংশ নিতে অস্বীকৃতি জানানোয় ৩ সেনাকে স্থগিত কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম ইয়েদিওথ আরনোহত। প্রতিবেদনে বলা হয়েছে, নাহাল ব্রিগেডের ৫০তম ব্যাটালিয়নের ১১ জন সেনা গাজায় ১৫ মাস যুদ্ধ এবং পশ্চিম তীরে অতিরিক্ত ৩ মাস দায়িত্ব পালনের পর পুনরায় গাজায় মোতায়েনের আদেশ প্রত্যাখ্যান করেন। তবে পরে ওই ১১ জনের মধ্যে ৮ জন সেনা নিজেদের সিদ্ধান্ত পরিবর্তন করে দায়িত্ব পালনে সম্মত হন। বাকি ৩ জন অস্বীকৃতি অব্যাহত রাখায় তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয় এবং তাদের স্থগিত কারাদণ্ড দেওয়া হয়। এই ঘটনা ইসরায়েলি সেনাবাহিনীর অভ্যন্তরীণ চাপে এবং দীর্ঘস্থায়ী সংঘাতের মানসিক প্রস্তাবের দিকে ইঙ্গিত করে। গাজায় চলমান সংঘাতে সেনাদের শারীরিক ও মানসিক সক্ষমতা নিয়ে উদ্বেগও বাড়ছে বলে বিশ্লেষকদের মত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে ২ ঘণ্টা ব্যাপী ফোনালাপ অনুষ্ঠিত হয়। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আল জাজিরা। রুশ নিউজ সংস্থা রিয়া নোভোৎসির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের সঙ্গে আলোচনাকে রুশ প্রেসিডেন্ট সার্গভ খোলামেলা এবং অত্যন্ত ফলপ্রসূ বলে বর্ণনা করেছে। এতে আরও বলা হয়, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সরাসরি আলোচনা পুনরায় শুরু করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ভূমিকার জন্য ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পুতিন। রিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, পুতিন সংঘাত বন্ধের সমর্থন জানিয়েছে, তবে শান্তির পথে এগিয়ে যেতে সর্বাধিক কার্যকর উপায়গুলো খুঁজে বের করা জরুরি বলে জানান তিনি। রুশ প্রেসিডেন্ট আরও বলেন, যুদ্ধবিরতির জন্য একটি স্মারকলিপি নিয়ে ইউক্রেনের সঙ্গে কাজ করতে প্রস্তুত। তিনি জোর দিয়ে বলেন, এমন সমঝোতার প্রয়োজন যা সব পক্ষের জন্য গ্রহণযোগ্য। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ২ ঘণ্টা ধরে ফোনালাপ হয়েছে। ট্রাম্প বলেন, তিনি বিশ্বাস করেন এই ফোনালাপ অনেক ভালো হয়েছে। দ্রুত সময়ের মধ্যেই যুদ্ধবিরতির লক্ষ্যে ইউক্রেন এবং রাশিয়া আলোচনায় বসবে। এর থেকে গুরুত্বপূর্ণ হলো তারা যুদ্ধ বন্ধে কাজ করবে। গাজার দ্বিতীয় বৃহত্তম শহর খান ইউনিসে নতুন করে জোরপূর্বক বাস্তুচ্যুতির নির্দেশ জারি করেছে ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনী খান ইউনিসের বাসিন্দাদের হুঁশিয়ারি দিয়ে বলেছে, শহর ছেড়ে না গেলে তাদের হত্যা করা হবে। সোমবার এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। খবরে বলা হয়, খান ইউনিসের প্রায় ৯০% এলাকা এই জোরপূর্বক বাস্তুচ্যুতির আওতায় পড়েছে। প্রচন্ড গোলাবর্ষণের মধ্যে অনেক মানুষকে হাতে যা পেয়েছে তা নিয়েই পালিয়ে যেতে দেখা গেছে। ইসরায়েলি বাহিনী এসব ফিলিস্তিনিকে আল মাওয়াসি এলাকায় সরে যেতে বলেছে, তবে নিরাপদ আশ্রয় হিসেবে ঘোষিত আল মাওয়াসি ইসরায়েলি হামলার বাইরে নেই। আল মাওয়াসিতে বারবার হামলা হচ্ছে। গত কয়েকদিন ধরে গাজা উপত্যকার উত্তরের অংশ গাজা সিটি, নুসাইরাত, দেইর আল বালাহ ও খান ইউনিস জুড়ে কামান, গোলা, ড্রোন ও বিমান হামলার মাধ্যমে লাগাতার আক্রমণ চালানো হচ্ছে। পরিস্থিতি ক্রমে ভয়ঙ্কর রূপ নিচ্ছে। ফিলিস্তিনের জন্য কোথাও নিরাপদ আশ্রয় নেই। যেখানেই তারা যাচ্ছে সেখানেই হামলার শিকার হচ্ছে। গাজার দক্ষিণে ১ ঘণ্টার মধ্যে অন্তত ৩০টি বিমান হামলা চালানো হয়েছে। এতে সকাল থেকে এখন পর্যন্ত অন্তত ৬০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
সোমবার পাকিস্তানের সেনাবাহিনীর মিডিয়া শাখা জানিয়েছে, বেলুচিস্তানে দুটি পৃথক অভিযানে নিষিদ্ধ ঘোষিত ভারতীয় প্রক্সি গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন ফ্রন্টের 3 সন্ত্রাসী নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হয়। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানায়, শনিবার এবং রবিবার গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযান পরিচালিত হয়। প্রথম সংঘর্ষে আওরাত জেলার গিশপুরের সাধারণ এলাকার সন্ত্রাসীদের সাথে সেনারা সংঘর্ষে লিপ্ত হয় এবং তীব্র গুলি বিনিময়ে ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাসী নিহত হন এবং আরও 2 জন আহত হয়। আইএসপিআর জানায়, কেচ জেলার তুররাট শহরে আরেকটি সংঘর্ষে নিরাপত্তা বাহিনী 2 ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাসীকে সফলভাবে নিষ্ক্রিয় করা হয়। তারা হলো সন্ত্রাসী চক্রের নেতা সাবর উল্লাহ এবং সন্ত্রাসী আমজাদ ওরফে বিচু। এতে আরো বলা হয়েছে, সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র, গোলা বারুদ এবং বিস্ফোরক উদ্ধার করা হয়েছে, যারা আইন প্রয়োগকারী সংস্থার বিরুদ্ধে একাধিক কার্যকলাপে সক্রিয়ভাবে জড়িত ছিল এবং নিরীহ বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তুতে হত্যা করেছিল। আইএসপিআর এর দাবি, এই অঞ্চলে উপস্থিত যে কোনো সন্ত্রাসীকে নির্মূল করার জন্য নির্মম অভিযান পরিচালিত হচ্ছে, কারণ পাকিস্তানের নিরাপত্তা বাহিনী জাতির সাথে তাল মিলে বেলুচিস্তানের শান্তি, স্থিতিশীলতা এবং অগ্রগতি নষ্ট করায় ভারতীয় প্রক্সিদের প্রচেষ্টা ব্যর্থ করতে দৃঢ় প্রতিজ্ঞ। ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের 120 জন শিশুকে চিকিৎসা নিতে দেশটির রাজধানী কাবুলে পৌঁছেছেন বাংলাদেশের একদল চিকিৎসক। 8 দিনের এই সফরে আফগান শিশুদের জন্মগত রোগ ক্লেফট লিপ এবং ক্লেফট প্যালেটের সার্জারি করবেন তারা। চিকিৎসক দলটির নেতৃত্বে রয়েছেন বাংলাদেশের দাতব্য সংস্থা আল মারকাজুল ইসলামের প্রধান হামজা শহীদুল ইসলাম। আফগানিস্তানের রেড ক্রিসেন্ট সোসাইটির আমন্ত্রণে কাবুলে এসেছে চিকিৎসক দলটি। রবিবার কাবুলে অবস্থিত আফগান রেড ক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা এবং অস্ত্রোপচার কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে শহীদুল ইসলাম বলেন, ভবিষ্যতে ইনশাআল্লাহ আমরা আরও একটি ক্যাম্প স্থাপন করার পরিকল্পনা করছি, যেখানে 1000 রোগীকে চিকিৎসা দেওয়া হবে এবং আমরা আফগান রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় হৃদরোগের সার্জারিও করার ইচ্ছা পোষণ করছি। আফগান রেড ক্রিসেন্ট সোসাইটির মুখপাত্র মুদাসির হামরাজ বলেন, তাদের লক্ষ্য হচ্ছে 120 জন রোগীর অপারেশন করা এবং তারা প্রতিদিন 10 থেকে 13 জন রোগীর সার্জারি করার লক্ষ্যে কাজ করছেন। উল্লেখ্য, এই চিকিৎসক দলটি গত বছরেও চিকিৎসার উদ্দেশ্যে আফগানিস্তান সফর করেছিলেন। সেই সফরে ক্লেফট সমস্যা নিয়ে ভোগা 85 জন শিশুর সফলভাবে অস্ত্রোপচার করেন তারা। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। চিকেন স্নেকের গলা চিপে ধরার পরিকল্পনা চীন পাকিস্তানের, উদ্বিগ্ন ভারত। পাক চীন আফগান বৈঠকে ভারতের গায়ে শীত কাঁটা, কি করবে মোদি। ভারতীয় বিভিন্ন সংস্থার উপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র। গাজায় যুদ্ধে অংশ নিতে অস্বীকৃতি জানানো 3 ইসরায়েলি সেনাকে বহিষ্কার ও কারাদণ্ড, ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদন। ট্রাম্পের সঙ্গে পুতিনের 2 ঘন্টার ফোনালাপ, কি কথা হলো তাদের। গাজার খান ইউনিস খালি করার নির্দেশ ইসরায়েলের, না সরলে হত্যার হুমকি। বেলুচিস্তানে ভারতীয় পন্থী 3 সন্ত্রাসীকে হত্যা করল পাকিস্তান। আফগানিস্তানের শিশুদের বিনামূল্যে চিকিৎসা দিচ্ছেন বাংলাদেশের চিকিৎসকরা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।